নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ গল্প শোনাবো সেই আশাপূর্ণা দেবীর, যার গল্প মনে এক বিশেষ অনুভূতি আনে। গল্পের শেষে মন যেন লেখিকার প্রতি ভালো লাগা ও শ্রদ্ধায় ভরে ওঠে। আজ যে গল্প শোনাবো তার নাম আপন দর্পণে এক দর্পিনী। চায়ের কাপটাকে প্রায় ঠুকে টেবিলে বসিয়ে দিয়ে অনন্যা নিজে প্রীতিশের খাটের ধারে বসে পড়ে বলে, তুমি এর একটা বিহিত করবে কিনা। চায়ের প্রত্যাশায় অনেকক্ষণ অপেক্ষান্তে কাপটাকে দেখে উৎফুল্ল প্রীতিশ উঠে বসে হাত বাড়াতে গিয়ে থমকালো। কিসের বিহিত? ন্যাকা সেজো না, বুঝলে না কিসের বিহিত? কদিন ধরে এই লোকটার কথা বলছি না তোমায়? এত সাহস পাজিটার, আজ এই ছুটির দিনেও সাত সকালে সেই ঝোলা কাঁধে এসে যথাস্থানে মোড়া পেতে গেঁটিয়ে বসে আছে। অন্য সকলের কাছে অনন্যা বাকভঙ্গিতে অতি আধুনিকতায় অনবদ্য, কিন্তু একা ঘরে প্রীতিশের সামনে লাগাম ছাড়া গ্রাম্যতা। প্রীতিশের কান এতে অভ্যস্ত, তাই সে হেসে ফেলে বলে, গেঁটিয়ে এবং যথাস্থানে, তার মানে তোমার ওই পাজিটা স্থান নির্বাচনে বেশ ভাবনা চিন্তাই করেছিল আগে, কিন্তু ছুটির দিনে বলে বাড়তি কি দোষ ঘটালো? আদিক্ষেতা করো না। বাড়তি দোষ আবার কি? বাড়তি দুঃসাহস, সেটাই বলা হচ্ছে। তুমি বাড়ি রয়েছো, তবু ঘন্টার পর ঘন্টা তোমার বউয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকার আস্পর্ধা। তা হবে না কেন? বুঝে নিয়েছে ওটা একটা ম্যাদামারা পুরুষ, কিন্তু আজ তুমি একটা হেস্তনেস্ত করবে কি না? চাটাকে পুরো ঠান্ডা হতে না দিয়ে প্রীতিশ সেটাকে হাতে তুলে নিয়ে একটা চুমুক দিয়ে বলে, তোমার অভিযোগের মধ্যে অনেকগুলো প্রশ্নের ফাঁক রয়ে গেছে, কিন্তু সে যাক, হেস্তনেস্তটা কি? কি আবার? ওকে ওখান থেকে ভাগাবে, বলবে আমার ব্যালকনির সামনে অমন সারাদিনের মতো মৌরসি পাট্টা করে বসে থাকা চলবে না। প্রীতিশও খালি কাপটাকে প্রায় ঠক করে টেবিলে বসিয়ে বলে ওঠে, কি আশ্চর্য, আমার এ কথা বলার কি এখতিয়ার আছে? ও তো আমার জমি দখল করে বসে না, কি বলে পুরো প্রতিষ্ঠানের জমি, যে ইচ্ছে বসতে পারে। অনন্যা ঠিকরে উঠে রাগের গলায় বলে, জানি তুমি এইরকমই গা ছাড়া কথাটি বলবে, ঠিক আছে আমিই ভাগাবো। প্রীতিশোর রাগে লাল হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু তোমার রাগের কারণটাই তো বুঝছি না আমি। লোকটা করেছেটা কি? এই তো পরশু না কবে অফিস বেরোনোর সময় দেখলাম নেহাত নিরীহ চেহারার একটা গরিব মতো ছোকরা একটা স্লেট পেন্সিল নিয়ে কি যেন আঁকছে আর মুছছে। মনে হলো হয়তো অঙ্কটঙ্কই কষছে। অঙ্ক কষছে, ওই আনন্দেই থাকো। ওই স্লেট পেন্সিল তো একটা ছল, আসল উদ্দেশ্যটা কি তা ধরতে পারলে না? না, আসলটা যে কি হতে পারে তা তো বুঝছি না, তবে হয়তো বা কাঁচা আর্টিস্ট হাত মকশ করছে, এরপর ফুটপাতে ছবি আঁকবে। হাসতে হাসতেই বলে যাচ্ছিল প্রীতিশ, অনন্যার ঝংকারে থেমে পড়ল। যেমন বুদ্ধি তেমনি বিবেচনা। আমি বলছি ছোড়া হাড় বদমাস, না হলে ঘন্টার পর ঘন্টা আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকে। প্রীতিশ হতচকিত। ঘন্টার পর ঘন্টা তোমার পায় কোথায়? কাজ নেই তোমার? হাজারো কাজ তো। অনন্যা এখন নিজেকে একটু সামলে নিয়ে বলে, তবু ভালো যে খেয়ালে এসেছে আমার হাজারো কাজ। তবে এটা খেয়ালে আসা উচিত ছিল তোমার এই ছোট্ট খুপড়ি ফ্ল্যাটখানার মধ্যে হাঁপ ফেলার জায়গা মাত্র ওই 4 ফুট বাই 3.5 ফুট ব্যালকনিটি। তাই বারবারই একটু খোলা হাওয়ায় হাঁপ ফেলতে আর নিঃশ্বাস নিতে ছুটে ছুটে ওখানেই যেতে হয়। তা গেলেই যদি দেখতে হয় সেই এক মুখ পোড়া, সেই একভাবে ছল করে স্লেট পেন্সিল নিয়ে ঊর্ধ্ব পানে মুখ তুলে হাঁ করে বসে আছে, মেজাজ খচে যায় না? প্রীতিশ কিন্তু এই খচে যাওয়ার খুব একটা কারণ খুঁজে পায় না, বরং অনন্যার উত্তেজনা হালকা করতে হেসে ফেলেই বলে, রোজ একই মুখ পোড়ার মুখ দেখতে হলে মেজাজ খচে যেতে পারে বটে, নিত্য নতুন মুখ পোড়া এলে হাজির হলে মন্দ হয় না। তা আসবে কি করে? মৌরসি পাট্টার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ বেঁধে যাওয়ার ভয় আছে হয়তো। দেখো, সব হেসে উড়িও না, ভালো হবে না বলছি। সত্যি তোমার মতো এমন ক্যালাস পুরুষ যদি আর দুটো দেখেছি। তাই দুর্নাম প্রীতিশকে অনন্যা আজ 8 বছর ধরে দিয়ে আসছে, অর্থাৎ যতদিন প্রীতিশকে যথেচ্ছ বলার অধিকার অর্জন করেছে। সদ্য বিয়ের পর মধুচন্দ্রিমার স্বার্থে প্রীতিশ বউ নিয়ে বেড়াতে গিয়েছিল পুরীতে, অর্থাৎ গেরস্থ ঘরের ছেলেদের যে ভূমিটি মধুচন্দ্রের স্বর্গভূমি, যেখানে আনন্দের পারাপার নেই, অথচ পকেটে তেমন টান পড়ে না। কিন্তু সেই কোণে বউটি রেলগাড়ি চড়ে বসার সময় থেকে পথে বেরোলেই, এমনকি না বেরিয়েও জানলায় বারান্দায় দাঁড়িয়ে থেকেও দেখতে পেত রাজ্যশুদ্ধ পুরুষ তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর সেই বেঁচে থাকার আঁচে রাগে গনগন করে প্রীতিশের কাছে এসে আছড়ে পড়ত।
প্রথম প্রথম প্রীতি সেই গ্রাম্য সরলতায় মনে মনে বেশ কৌতুক বোধ করত, আর হেসে হেসে বলতো, সুন্দরী হওয়ার এই তো বিপদ, ভগবান তো লোককে চোখ দিয়েছেন সুন্দর জিনিস দেখলেই মোহিত হতে, পরের বাগানে সুন্দর ফুলটি ফুটলেও লোকে না তাকিয়ে পারে না। কিন্তু ক্রমেই দিন যেতে যেতে কৌতুক বোধটা চলে গেছে প্রীতিশের, কারণ অনন্যার ওই দৃষ্টিকণ্টকী বোধটা আর গেল না। পুরুষের দৃষ্টি নাকি তার অসহনীয়, গায়ে যেন কাঁটা ফোটে। তাই প্রীতি সেই অনুযোগে কান্না দিলে অনন্যা রোষে ক্ষোভে ফেটে উঠে বলে, আশ্চর্য, তোমার মতো এমন ক্যালাস পুরুষ আর দুটি দেখলাম না। অথচ জানো, আমার জামাইবাবু একবার এই জন্য রেলগাড়িতে একটা লোককে উচিত শিক্ষা দিতে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। তাই নিয়ে কি কাণ্ড, থানা, পুলিশ, জরিমানা, বাপ্পা। প্রীতিশ না হেসে পারেনি, হো হো করে হেসে উঠে বলেছিল, তুমিও সেই রকম চাও নাকি? ফাটাবো কার নাক হাতের কাছে? অমন পাপি পাতকি নাক তো সর্বদা মজুদ। ভেবো না তোমার জামাইবাবুর থেকে আমার ঘুষিখানার জোর কিছু কম, উনি তো ল্যাকপ্যাকে সিং। অনন্যা মুক্তদাতে ঝিলিক খেলিয়ে আর ডালিম ফাটা গালে টোল খাইয়ে হেসে বলেছে, আহা, সত্যি যেন কারোর নাক ফাটাতে বলছি। তবে হ্যাঁ, জামাইবাবুর লোকটা দেখতে ল্যাকপ্যাকে সিং হলেও মানসিক শক্তিতে পুরুষ সিংহ বলে সাবাস দিতেই হয় এখনো পর্যন্ত। কেননা 12-14 বছর বিয়ে হয়েছে, কিন্তু জামাইবাবুর সামনে সাধ্যি আছে কারুর দিদির দিকে এক নজরও তাকাতে? ও, তা জামাইবাবুর আড়ালে সাধ্যি থাকে নিশ্চয়। আহা, তাই বা হবে কেন? দিদি বলে দেবে না জামাইবাবুকে, জামাইবাবু তাকে টাইট দিয়ে ছাড়বে না? তাই এসব তো সদ্য বিবাহোত্তর কালের কথা। তবু মাঝে মাঝে অনন্যার ওই দৃষ্টিকণ্টকী বাতিকটি নিয়ে প্রীতিশ হাসি ঠাট্টা করতে ছাড়েনি। বলেছে, সুন্দরী বিয়ে করে ফেলে এত প্রবলেম জানলে কোন শালা সুন্দরী খুঁজে মরত? কখনো বা বলেছে, আহা, তাকালেই বা, ক্ষয়ে তো আর যাচ্ছে না, কেউ একটু তাকালেই বা অমন বেজার হও কেন? গায়ে কি ফোসকা পড়ে? তাছাড়া বলেছে, আচ্ছা, কেউ তাকালেই বা টের পাও কি করে? এই যে আমি বিশ্ব ভুবন চড়ে বেড়াচ্ছি, কোনোদিন কোনো সময় তো মনে হয় না কেউ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, প্যাট প্যাট করে তাকাচ্ছে। এ কথায় অবশ্য অনন্যা হেসে গড়িয়েছে। হেসে গড়াবার একখানি আশ্চর্য ক্ষমতা আছে অনন্যার, তাতে যেন তখন তার সর্বাঙ্গ হেসে ওঠে। তাই কোনো পার্টিতে, নেমন্তন্ন সভায় কি বন্ধু সম্মেলনে অনন্যা গেলেই যেন জমে ওঠে, না গেলে তেমন জমে না। তা হয়তো তেমন একখানা হাসি হেসেই অনন্যা বলেছে, তোমার দিকে? এ মা, বেটা ছেলেদের দিকে আবার কে তাকায়? কেন, মেয়ে ছেলেরা? মেয়ে ছেলে? এ মা, কি গাইয়া কথা বাবা! তা মেয়েরা তাকালে তো তোমরা বর্তে যাবে, ধন্য হয়ে যাবে। প্রীতিশ হেসে হেসে বলেছে, উভয় পক্ষেই তাই। তবে এক পক্ষ সত্যটা স্বীকার করে, অন্য পক্ষ সেটা করে না, অর্থাৎ স্বীকার করবার মতন সৎ সাহস নেই। তাই এ ধরনের কথার কালও ক্রমে পার হয়ে গেছে। ইদানিং অনন্যার ওই দৃষ্টি কাঁটার অভিযোগ প্রীতিশ কানে নেয় না। কদাচ বা বলে, লোকটার চোখ দুটো গেলে দিলেই পারতে, অথবা বলে, এবার থেকে একখানা কালো চশমা ব্যবহার করতে আরম্ভ করো, এতদিনেও যখন গায়ের চামড়াটা পুরো করে তুলতে পারলে না। অবশ্য ইদানিং অভিযোগটা একটু থিতিয়েও আসছিল ক্রমশ। বারান্দায় দাঁড়িয়ে অনন্যা যখন দেখতে পায় 2.5, 3, 3.5 ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাদের নিয়ে তাদের মায়েরা স্কুলে পৌঁছতে যাচ্ছে অথবা নিয়ে আসছে, অনন্যায় ড্যাব ড্যাব কিংবা প্যাট প্যাট করে তাকিয়ে থাকে যতক্ষণ দেখা যায়, লক্ষ্য রাখে কে কোন দিকে যায়। অনন্যার জীবনে এমন দিন আসেনি, তাই অনন্যার তাকিয়ে থাকা। এখন এই গ্রীষ্মের ছুটির সময় সেই দৃশ্যটি লুপ্ত, আর তার বদলে হঠাৎ চোখে কাঁটা ফোটানো এই দৃশ্যটি চলতে শুরু করেছে দিনের পর দিন। একটা হাওয়াতে চেহারার ছোকরা অনন্যার দিকে হাঁ করে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বড় রাস্তা থেকে একটুখানি ভিতরে ঢুকে আসা প্রীতিশদের এই সরকারি ফ্ল্যাট বাড়িটার সামনের গলিপথটুকুর ওপারে একটুখানি ছাড়া জমি পড়ে আছে, কার কে জানে, সরকারেরই হয়তো। সেই জমিটায় ঠিক প্রীতিশের ফ্ল্যাটের সামনাসামনি কি যেন একটা ঝাঁকড়া গাছ আছে, নাম জানা নেই, তবে ছায়া দেয় বেশ। অনন্যার অভিযোগ, অভিযুক্ত সেই ঝোলা কাঁধে চুল ঝোলানো মুখ পোড়া ছোঁড়াটা রোজ সকালে সেই গাছতলাটার এসে বসে, হাতে করে আনে একটা নিচু বেতের মোড়া, সেটাই পেতে বসে, আর ভগবান জানেন কি আঁকিঝুঁকি করে। স্লেট পেন্সিল ছাড়াও মাঝে মাঝে টুকরো টুকরো সাদা কাগজও বার করে ঝোলা থেকে, এবং তাতেও নিবিষ্ট হয়। তবু অনন্যার অভিযোগ তীব্র, তার মতে ওগুলো ছল, আসল উদ্দেশ্য অনন্যা। কদিনই বলেছে, আজ অনন্যা একেবারে মারমুখী, বলে, ছুটিতে বাড়ি বসে রয়েছ, আজও একটা বিহিত করবে না? বিহিত মানে আর কি? ওকে ওই মৌরসি পাট্টা থেকে বিতাড়ন।
আজ কি হলো কে জানে। প্রীতিশী হঠাৎ রেগে গিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, আর আমার কথার জবাবেও যদি বলে আমি এখানে আপন মনে কাজ করি, আপনার বাড়ির ওই মহিলাটি বা সর্বদা আমার উপর নজর ফেলে হাঁ করে দাঁড়িয়ে থাকেন কেন? তাহলে? শুনে অনন্যা যেন সাপের ছোবল খেলো। ছিটকে উঠে বলল, এই কথা বলবে তোমার মুখের উপরে? তাই ভাবছো তুমি? আর সেই ভয়ে? আহা, বলবেই তা বলছি না, বলতে তো পারে, বলার হক ওর নেই তা তো নয়। অনন্যার মুখটা সত্যি সাপে কাটার মতো নীলচে হয়ে যায়। গম্ভীরভাবে বলে, ওর নয়, দেখা যাচ্ছে বলবার হকটা তোমারই। ওর বকলমে তুমি তোমার মনের বিষটা মন থেকে তুলে ঝেড়ে দিলে। ওহ, ভাবতুম আলাভোলা সাদাসিধে মানুষ, ভেতরে ভেতরে যে কি। ঠিক আছে, বিহিত আমিই করব। বারান্দা থেকে কাদাগোলা জল ঢেলে দেবো ওর বদমাইশির ভাঁওতার ছবির উপরে, আর তাতেও যদি না হয় গায়ে গরম জল ছুড়বো, দেখি কেমন না বাপ বাপ করে বিদেই হয়। গরম জল একটা রক্ত মাংসের মানুষের গায়ে? এরকম চিন্তাও মাথায় এসেছে তোমার? ঠিকই বলেছ, কার ভেতর যে কি আছে বাইরে থেকে বোঝা যায় না। ওহ বটে, এই তোমার মনের কথা? বিছানার উপরে আছড়ে পড়ে অনন্যা, ফুলে ফুলে কাঁদতে শুরু করে দেয়। সত্যি সত্যি আমি একটা রক্ত মাংসে গড়া মানুষের গায়ে গরম জল ছুটতাম, এই তোমার বিশ্বাস? রাগে দুঃখে তোমার উপর অভিমানেই না যাতা বলি। কান্না আর থামে না। আর যেহেতু তোয়াজ ব্যতীত থামবে না সেটা জানা কথা, তাই প্রীতিশকে তোয়াজে নিতেই ধরতে হয়। রবিবারের বেলা, হাতে অঢেল সময়। অতএব প্রীতিশকে একসময় নিচে নেমে গিয়ে লোকটাকে কড়কাতে যেতে হলো। এখন রোদ চড়ে উঠেছে, দেখা গেল লোকটা তার জিনিসপত্র গুছিয়ে ঝোলাটা কাঁধে তুলছে, উঠে যাবার ভঙ্গি। অনন্যা তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে দেখতে এলো দৃশ্যটা, কিন্তু কোথায় প্রীতিশের অন্তত একটুও ক্রুদ্ধ গর্জন। লোকটা প্রীতিশের দিকে তাকিয়ে থাকে বোকার মতো, এবং প্রীতিশও সেই একই ভূমিকাভিনয় করে ফিরে চলে আসে। দোতলায় উঠে এলো প্রীতিশ, আর সেই বিছানায় বসে পড়ে স্বভাবসিদ্ধভাবে হেসে উঠে বলে, এর নামই হচ্ছে হাওয়ার সাথে লড়াই করতে যাওয়া। কাকে কি বলবো আর কে তার উত্তর দেবে? তার মানে লোকটা বদ্ধ কালা রামবোবা, মুখ দিয়ে একটা অক্ষরও বেরোয় না, শুধু একটা গোঙানি আওয়াজ ছাড়ে। অনন্যার সুগঠিত সুন্দর ঠোঁটটা ব্যঙ্গে বেঁকে যায়। ও, লোকটা বোবা কালার ভান করে তোমায় ধাপ্পা মেরে কেটে পড়লো, চমৎকার। ভান করে আবার কি? আমাদের কেয়ারটেকার ওই সুকুমার বাবুর ছোট ছেলেটাও তো বলল ওর সঙ্গে কথা বলবেন কি মেসমশাই, যতই চেঁচান শুনতে পাবে না, একদম কালা, আবার বোবাও। কালা বলেই বোবা? তার মানে এই ফন্দিটি আবিষ্কার করেছে শয়তানটা। আচ্ছা, আমি এই কালার কালামি ঘুচাচ্ছি আর বোবার বোল ফোটাচ্ছি, আমি নিজেই নামবো কাল। নিজেই নামবে? কি বলবে? সে যা বলবার বলবো। মশা মারতে কামান দাগা? মশাও নেহাত অবহেলার নয় হে, তারাই মারাত্মক মারাত্মক রোগ বীজাণু ছড়ায়। ঠিক আছে, দেখি ঝেঁটিয়ে বিদেয় করা যায় কিনা। কাল যেই আসবে দেখো নিজের নিচে নেমে গিয়ে হেস্তনেস্ত করে ছাড়ি কিনা। প্রীতিশ একটু ব্যঙ্গ হাসি হেসে বলে, সেটা বড় বেশি নিচে নামা হয়ে যাবে না অনু? হলে হবে, তোমার দ্বারা যখন হচ্ছে না। কিন্তু আমি সত্যি এখনো ভেবে পাচ্ছি না তুমি এই একটা তুচ্ছাতি তুচ্ছ ব্যাপার নিয়ে এত উত্তেজিত কেন। তুচ্ছাতি তুচ্ছ? যার নিজের স্ত্রী সম্পর্কে প্রেস্টিজ জ্ঞানের বালাই নেই সে তো তাই বলবে। ভেবে দেখেছো কোনোদিন লোকটা কি আঁকে? স্লেটটা হচ্ছে ছল, আসলে কাগজেও আঁকে আর ঝোলার মধ্যে ভরে। শেষ পর্যন্ত ছবিগুলো কোথায় নিয়ে যায় কে বলতে পারে? হয়তো বাজে জায়গায় গিয়ে বিক্রি করে। এ থেকে পুলিশ কেস করা যায় তা জানো? সর্বনাশ, এতদূর পর্যন্ত ভেবে ফেলেছ? বুদ্ধি থাকলেই ভেবে ফেলা যায় বলে অনন্যা রান্নাঘরের দিকে চলে যায়। কিন্তু অনন্যা সেই দৃঢ় ঘোষণাটি কি দেখাতে পেলে? অনন্যা সেই নিচে নামা, সেই আইন নিজের হাতে নেওয়া, আসামিকে হাতে হাতে ধরে পুলিশ কেস করা, আর ছবিগুলো কেড়ে নিয়ে দেখে ফেলে দূর আকাশের তারা কোনো একটি সুন্দরী নারী দেহকেও কিভাবে রেখার মাধ্যমে প্রতিফলিত করেছে। এই যুগের আর্ট নাকি ছবিটা ফটোগ্রাফ নয়, শিল্পীর নিজের মনের মধ্যে যে ছবি ফুটে ওঠে তারই বিকশিত রূপ। অনন্যা তো এইরকমই শুনেছে। তাহলে কি না কি এঁকে চলেছে দিনের পর দিন। কিন্তু না, পরদিন এলো না লোকটা। অনন্যা যতবার ব্যালকনিতে গিয়ে দাঁড়াচ্ছে সামনে শুধু একটা ধুধু শূন্যতা দেখতে পাচ্ছে। এই নাম না জানা গাছের ছায়াটা যেন মস্ত একটা অপচয়ের নমুনা হয়ে প্রথমে মাটিতে নেতিয়ে পড়ে থাকতে থাকতে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে সরে এসে গাছের গোড়ার কাছে গোল হয়ে গুটিসুটি মেরে বসে থাকছে। দুটো সকাল থেকে দুপুর, ওই একই দৃশ্য, একই খাঁ খাঁ করার শূন্যতা।
পরদিন সকালেও যখন সেই ঝোলা কাঁধে মোড়া হাতে ছেলেটাকে খটখট করে চলে আসতে দেখা গেল না, তখন অনন্যা ঠিক করলো প্রসঙ্গটা তুলবে প্রীতিশের কাছে। তুলবে অবশ্য হেসে হেসেই, বলবে দেখেছো তো এই অনন্যা মজুমদারের কি জোরালো ইচ্ছা শক্তি, নিজের হাতে আইন নেব ইচ্ছেটা ঘরে বসে প্রকাশ করাতে হতভাগা আর এমুখো হচ্ছে না। কিন্তু বলা হলো না। চায়ের কাপটা নিয়ে ঘরে এসে দেখলো প্রীতিশ ঘরে নেই, বাথরুমেও না। গেল কোথায় লোকটা এই সকালবেলা? এটা তো তার নিয়মের বাইরে, বেরোলোই বা কখন? সরে এসে বাসন মাজনি মেয়েটাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তোর দাদাবাবু কোথায় রে? মেয়েটা পিঠে সেপ্টেপিন লাগানো রং জ্বলা জীর্ণ ফ্রকটাকে গুটিয়ে বসে বাসন মাজছিল। তড়াক করে উঠে দাঁড়িয়ে জামাটাকে ঝেড়ে নামিয়ে বলে ওঠে, দাদাবাবু রাস্তায় ওই তো ওই অ্যাক্সিডেন্টের জায়গায় ছুটেছিল, তখন আসে নাই এখনো। আমাদের দাদাবাবু, কেয়ারটেকার বাবু আর অন্য ফ্ল্যাটের কেউ কেউ ছুটে গেছিল, আমিও তো গেছিলাম। রাত দিন তো কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরছে, সেখানে দাঁড়িয়ে থাকার কার কত সময় আছে? তো আমাদের দাদাবাবু আর এতক্ষণ কি করছে? আরে বাবা, কার অ্যাক্সিডেন্ট, কোথায়, কিসের, তুই দেখে এসেছিস? মেয়েটা দিগ্বিজয়ীর গলায় বলে, এইছি তো। যেই না কেয়ারটেকার বাবু আমারে ডেকে খবরটা দিল দাদাবাবুকে বলতে, সেই মাত্রই ছুটেছিলুম। তো সবাই বলা বলি করতে লাগলো হাসপাতালের গাড়ি আসবে, পুলিশ আসবে। চলে এলুম। একদম মারা গেছে? তা যাবে না, রাক্ষসের মতন লরি গাড়ি ঘাড়ে এসে পড়লে বাঁচে মানুষ? তা হ্যাঁ রে, কিরকম লোক, রাস্তার লোক না বাবু ভদ্রলোক, কেমন বয়স? ও বউ দিদি, সে তো তোমার দেখা মানুষ গো, ওই যে রোজ সকালে ওই তো দাদাবাবু এসে গেছে, সব শোনো ওনার কাছে। আমার তো আবার এখন দাঁড়িয়ে 12 বাড়ির কাজ বাকি। দেখা গেল দরজাটা খোলাই ছিল, সেই খোলা দরজা দিয়ে ঢুকে এসেছে প্রীতিশ। এসেছে কিন্তু আশ্চর্য, অকারণ অনন্যার দিকে একটা তিক্ত ব্যঙ্গের হাসি ছুড়ে দিয়ে কেমন এক পৈশাচিক আহ্লাদ মাখানো স্বরে বলে উঠল, না, তোমার আর আইন নিজের হাতে নেওয়া হলো না, ষাঁড়ের শত্রু বাঘে মারল। লাকিদের যা হয়, এই যে ধরো এগুলো, বলেছিলে না কি আঁকে লোকটা তা দেখবে, এই যে নমুনা দেখো। এক গোছা টুকরো টুকরো কাগজ অনন্যার সামনে ছড়িয়ে দিয়ে বলে উঠে প্রীতিশ, বেচারার কপাল, ছবিগুলো জমা দিয়ে গেল, কাল দাম নিতে আসবার কথা, তো মহাকালে সে তার সব পাওয়া ফিনিশ করে দিয়ে গেল। ওরে বাস, 9টা বেজে গেল যে, আজ আর খেতে বসার সময় হবে না, অফিস ক্যান্টিনে খেয়ে নেব বলে স্নান করতে ঢুকে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অনন্যা পুতুলের মতো। হতভম্ব হয়ে তাকিয়ে থাকা অনন্যার সামনে তার বর আবার একটুক্ষণ পরে সুটেড বুটেড হয়ে এসে দাঁড়িয়ে বলে, আচ্ছা তাহলে ওই কথাই রইল, অফিসে খেয়ে নেব, ফিরতে আজ হয়তো একটু দেরি হতে পারে, অনেক সময় পাবে, সারাদিন ধরে ছবিগুলো খুঁটিয়ে দেখতে পাবে, ওবেলা সে সুকুমার বাবুকে ফেরত দিয়ে দেব, ঠিক সময় খেয়ে নিও, চলি। এরপরও ফেটে পড়বে না অনন্যা, চিলের মতো চেঁচিয়ে উঠবে না, আমার খাওয়ার জন্য এত আকুল হওয়ার কিছু নেই, আগে আমায় ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যাও বলছি, না দিয়ে কেমন যাও দেখি। দরজা আগলে দাঁড়ায় প্রীতিশ নিরুপায়ের ভঙ্গিতে বলে, কি মুশকিল এখন, ওবেলা এসে বললে হবে না? না হবে না, আমি জানতে চাই কি ঘটনা ঘটেছে। আরে বাবা, এমন কিছু না, আসলে ওই যে হতভাগা ছোকরা তোমার জীবন মহানিশা করে তুলেছিল, আসলে অনাথ আশ্রমে মানুষ হওয়া ওই ছোকরাটা সত্যিই বোবাকালা। তো লেখাপড়া তো শিখতে পারেনি, সরকারি দাতব্যে বোবাকালার স্কুল থেকে একটু আঁকাচোকা শিখেছিল। সুকুমার বাবু তো বললেন ছোকরার হাত খুব ফাইনে ছিল। তো মায়া মমতাবান ভদ্রলোক ওনার এক বন্ধুর ছোটখাটো একটা গ্রিলের কারখানায় ছেলেটাকে একটু কাজ জুটিয়ে দিয়েছিলেন। এমন কিছু না, পাড়ায় পাড়ায় ঘুরে নানা রকম নতুন নতুন সব গ্রিলের নমুনার ডিজাইন এঁকে নিয়ে এসে মালিকের কাছে সাপ্লাই করত। মাঝে মাঝে তাতে নতুন কিছু কারিগরির পরামর্শ দিত। কিছু চারটি কাজ তৈরি হলেই আমাদের সুকুমার বাবুর কাছে জমা দিয়ে যেত, মালিকের পছন্দ হলে নগদা দাম পেয়ে যেত। আজও সকালবেলায় এসে কিছু কাজ জমা দিয়ে রাস্তায় বেরিয়েই পড়লো একখানা লরির তলায়। আসলে শুনতে তো পায় না, তাই হর্নটা শুনতে পায়নি, আর চেঁচাতেও তো পারে না, তাই ঘাড়ে এসে পড়েছে দেখেও চেঁচিয়ে উঠতে পারেনি। নেহাত রাস্তার লোকের চোখে পড়লো তাই। আহা, সুকুমার বাবু খুবই হয়ে পড়েছেন দেখলাম। না, আজ দেখছি অফিস যাওয়া না যাওয়ার সমান, লাল ঝাড়া পড়ে গেল এতক্ষণে বলেই দরজা হাট করেই ছুটে বেরিয়ে যায় প্রীতিশ। আর অনন্যা সেই হাট করে খোলা দরজার সামনে শূন্যতার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবিষ্কার করে বসে, এই 8-8টা বছর ধরে সে একটা হিংস্র প্রতিপক্ষের সঙ্গে ঘর করে আসছে। শুধু হিংস্রই নয়, বিরোধী পক্ষ ওই লোকটা অনন্যাকে মশা মাছির মতো অবজ্ঞা করে, কেচোকেন্নর মতো ঘেন্না করে। আজ ওর চোখে দেখা গেল সারা জীবনের সেই অবজ্ঞা আর ঘেন্নার ছায়া।
এই ভয়ঙ্কর নিষ্ঠুর সত্যটা আবিষ্কার করে ফেলা মাত্রই কি অনন্যা নামের চির অহংকারী মেয়েটা সেই খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল খোলা রাস্তায়? না, কই, তেমন তো দেখা গেল না। সেই খোলা দরজাটায় ছিটকিনি দিয়ে আবার তো ফিরে এসে ঘরে ঢুকতেই দেখা যাচ্ছে। তা যেতেই পারে, কারণ মেয়েটা সেই আবিষ্কারটার সঙ্গে সঙ্গেই হঠাৎ একখানা দর্পণ হাতে পেয়ে গেল, আর তাতেই দেখতে পেল প্রীতিশ নামের ওই একদা রূপমুগ্ধ লোকটার কাছে নিজেকে অধিকতর মূল্যবান বলে প্রতিষ্ঠিত করে তোলবার বোকাটে বাসনায় অনন্যা নিজেকে খেলো করেছে, হাস্যকর করেছে, হেয় করেছে এবং ক্রমশ ঘৃণ্য করে তুলেছে, অথচ কোনো দরকার ছিল না। তার মানে নিজেই সে নিজের প্রতিপক্ষ, পরাজিত হবার হেতু। ঘরে চলে এসে আরো একটা সত্য আবিষ্কারের আশায় অনন্যা প্রীতিশের রেখে যাওয়া সেই গ্রিলের ডিজাইন আঁকা কাগজের টুকরোগুলো দেখতে বসে পুঙ্খানুপুঙ্খভাবে। দেখে বোঝা যাচ্ছে স্লেট পেন্সিলই তার ছল নয়, অভাবের নিদর্শন। রাফ নকশা করবার মতো কাগজের অপ্রাচুর্যের জন্যই স্লেট হয়ে ওঠা কাজগুলি কাগজে আঁকা একদম নিপুণ সুন্দর। কিন্তু কি আছে তাতে? কত কি আছে। মাকড়সার জালের মতো সরু সরু লোহার জালের খাঁজে খাঁজে মাছ, পাখি, প্রজাপতি, ফুল, পেখম মেলা ময়ূর। নেই শুধু কোনো নারী মূর্তি। প্রসাধিতা পেখম মেলা নয়, স্বল্পবাসা নিরাভরণা অথবা বা নিরাবরণা। না, নেই। তন্ন তন্ন করেও দেখে আবিষ্কার করা যাচ্ছে না জালের আড়ালে কোনোখানে লুকিয়ে আছে কোনো একটি প্রতীক্ষমানা রমণী। এই নির্মম সত্যটা আবিষ্কারই বুঝি বাকি ছিল। ওই ডিজাইনগুলো কি ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে ছড়িয়ে দেবে অনন্যা সামনের ওই গাছতলাটার ধুধু করা শূন্যতায়? কি করে দেবে? ওগুলো যে সুকুমার বাবুকে ফেরত দেবার কথা আছে, ওর দাম পাওয়া আছে। কে নেবে সেই দাম? সে কথা জানে না অনন্যা, তাই নিষ্ফল আক্রোশে বিছানায় পড়ে থাকা খবরের কাগজখানায় ছিঁড়ে কুচি কুচি করতে থাকে। কুচি থেকে আরো কুচি। কিন্তু কাকে এত কুচি করছে? কাগজটাকে, না অনন্যা নামের দর্পিনী মেয়েটাকে?